প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক সাংবাদিক মাসুদ করিম। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, যৌথ সংবাদ সম্মেলন, এলডিসি উত্তরণ ও 3 থেকে 5 বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা নিয়ে আলোচনা। ৭১-এর অমীমাংসিত বিষয় পাকিস্তানের মন্ত্রী বললেন আগেই সমাধান হয়েছে, ভিন্নমত উপদেষ্টার। দৈনিক যুগান্তর, শুনানিতেই সিইসির সামনেই মারামারি, ফ্যাসিস্টদের দোসরদের সঙ্গে বিএফআইইউএ প্রধানের সখ্য, জব্দ হিসাব খুলে 100 কোটি টাকা উত্তোলন। যুগান্তরকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের একটি সাক্ষাৎকার আমার সফর সম্পর্কের নতুন সূচনা আনবে। দৈনিক সমকাল, দুবার সমাধান হয়েছে দাবি পাকিস্তানের, দ্বিমত ঢাকার। অভিমত কলামে পাকিস্তানের সঙ্গে 3টি বিষয় অমীমাংসিত, ডক্টর সারওয়ার আলীর একটি রিপোর্ট। কালের কণ্ঠের শিরোনাম, মাদক সন্ত্রাসে বেপরোয়া রোহিঙ্গা, সংকট বাড়ছে, সহযোগিতা কমছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি, সঙ্গে একমত নয় বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন, ফেরানো গেল না একজনও, রোহিঙ্গা ঢলের 8 বছর আজ, আসন সীমানা নিয়ে তুল কালাম। মানব জমিনের শিরোনাম, প্রশাসনের চাপে 4 বার বদলানো হয় আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ গণহত্যা সহ অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান করুন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মনে হচ্ছে, নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার। খবরের কাগজ, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ৭১-এর অমীমাংসিত ইস্যু, দুবার সমাধান হয়েছে ইসহাক দার, আমি একমত নই তৌহিদ হোসেন। আমাদের সময় পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুর সুরাহা হলো না। কালবেলার শিরোনাম, ৭১ ইস্যুতে মতবিরোধ সত্ত্বেও সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা ইসলামাবাদ। আলোকিত বাংলাদেশ, অনিশ্চিত প্রত্যাবাসন, কোণঠাসা স্থানীয়রা। আমার দেশ, অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি, তৌহিদ ইসহাক বৈঠকে 6 চুক্তি ও এমওইউ সই, অমীমাংসিত ইস্যু সমাধানে একমত ঢাকা ইসলামাবাদ। দৈনিক করতোয়া, আমরা চাই ৭১ গণহত্যার বিষয়ে পাকিস্তান ক্ষমা চাক, সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা। দিনকাল, সার্ক পুনরুজ্জীবনের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনূসের সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ। খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ। পবিত্র ঈদে মিলাদুন্নবী 6 সেপ্টেম্বর। আপনি শিরোনাম শুনলেন। ৭১ গণহত্যা পাকিস্তান কি করেছিল বাংলাদেশের সঙ্গে, সেটি সবাই জানে। সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন ধরে এই আলোচনাই এখন চলছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বললেন আগেই এই সমস্যার সমাধান হয়ে গেছে, তার মানে এই যে গণহত্যা তারা চালিয়েছিল সেটার সমাধান হয়েছে, তিনি বলতে চাইছেন। বাংলাদেশ তার বক্তব্যের সঙ্গে একমত নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা চাই ৭১-এ এখানে যে গণহত্যা হয়েছে সেটির বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক। আপনাদের পত্রিকায় যুগান্তরে একটি রিপোর্ট, বিশেষ রিপোর্ট, সাক্ষাৎকার ইসহাক দারের, আমার সফর সম্পর্কে নতুন সূচনা আনবে। কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমরা আনরিজলভ ইস্যু সম্পর্কে, যেটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তারা যে গণহত্যা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী, সেটার জন্য যে আনুষ্ঠানিক ফর্মাল অফিসিয়াল অ্যাপোলজি, সেটার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। এখন শুধু না, এর আগে যখন আমনা বালুচ এসেছিলেন ফরেন সেক্রেটারি, তখনও বলা হয়েছে, সবসময় বলা হচ্ছে। এখন ইনি যেটা বললেন, ইসহাক দার, যিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এবং আমার অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, উনি আমরা জানি যে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফেরও অত্যন্ত ঘনিষ্ঠ জন। ওনার মুখ থেকে এরকম
আনসেনসিটিভ শব্দ যেটা মানুষের শুধু ক্ষতকে আনসেনসিটিভ যেটা বললেন, আরও একটি শব্দ আমি জানি না এটা ক্লিয়ার করা হয়েছে কিনা, তিনি এ কথাও বলেছেন যে বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে হবে। সেটার কথা আমি মানে বলতেছি। আপনি কি একটা জিনিস বোঝেন যে কাটা ঘায়ে নুনের ছিটা বলে একটা কথা আছে, এটি কি এক ধরনের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া? আমাদের হৃদয় পরিষ্কার করতে হবে মানে কি? ওনার এই বক্তব্যের কথাই আমি মিন করছি যে উনি যে একটা শব্দ ব্যবহার করেছেন যে হৃদয় পরিষ্কার করা, এটা আরও ক্ষতকে মানে বিক্ষত করবে। কারণ আমরা যখন বলছি যে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, ওনারাও বলছেন রিকনসিলিয়েশন করতে না, সময়টা তাই বলে যে কোনো বৈরিতা দিয়ে রাখা উচিত না। এখনকার যুগে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই খুব যৌক্তিক, এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক হবেই। কিন্তু আপনি যদি এই ধরনের বক্তব্য দিয়ে বন্ধুত্ব জিয়ে রাখতে চান বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানের সাথে আমাদের আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যেটা সমস্যাটা হলো যে সেটাকে যদি আপনি সামনে অগ্রসর হইতে চান, তাইলে অতীতে যে ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে সেই ক্ষত সারানোর মতো একটা উপলব্ধি তাদের থাকতে হবে। সেই উপলব্ধি তো লেশমাত্র নাই ওনার মন্তব্যে। উনি বলেছেন এগুলি সমাধান হয়ে গেছে, তাইলে এখানে যে এতগুলি লোক আচ্ছা মাসুদ করিম, আমি দিলেন। আপনাকে একটা ছোট্ট করে থামিয়ে প্রশ্ন করি। উনি দুটি ঘটনার কথা বললেন যে দুবার এই বিষয়ে বলা হয়েছে, তাহলে কি আমি জানি না, আমি ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি, প্রচার মাধ্যমের কি উচিত ছিল না যে উনি দুইবারের যে কথাটা বলছেন কি বলেছিলেন? কোনো প্রচার মাধ্যমে, আমাদের দেশের কোনো প্রচার মাধ্যমে কিন্তু আমরা এটা পেলাম না। সেটা উনি নিজেও ক্লিয়ার করেন নাই, তবে এটা উচিত ছিল। আপনি ঠিকই বলেছেন যে যেহেতু দুইটা বিষয়ে উনি উল্লেখ করেছেন, বিষয়গুলি উনি ইলাবোরেশনে এটা তো জানেন। আছে, নিশ্চয়ই আছে। হ্যাঁ আছে, এবং সেটা আমাদের স্মরণেও আছে। যেমন আমি নিজে এটা কভার করেছি, যেটা লেটেস্ট, যেটা উনি পারভেজ মুশারফের 2002 সালে কথা বাংলাদেশ বলেছেন, সফরে উনি যে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে এই যে ভিজিটর বইয়ে উনি লিখেছিলেন যে 71 সালে যে বাড়াবাড়ি যেটা হয়েছে সেটার জন্য ওনারা দুঃখিত। উনি দুঃখিত একটা সিগনেচার করেছিলেন। সেটা হলো জাতীয় স্মৃতিসৌধে যখন এটা ফর্মাল সেরিমনির ভিজিটের বই, সেটা আমাদের কাভার করার কথা মনে আছে, আমার নিজেরই মনে আছে। 1974 সালে উনি সম্ভবত একটা ট্রাইপার্টেট এগ্রিমেন্টের কথা বলেছেন, যেখানে তাদের বিচারের ব্যাপারটা হয়তো এক্সাম করা হয়েছে। ট্রাইপার্টেট মানে ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই ত্রিপক্ষীয় চুক্তিটার মধ্যে। তো এই জিনিসগুলি তো একটা 74 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়ার পরে বঙ্গবন্ধু সেখানে গিয়েছিলেন, আপনার মনে আছে যে একটা ওআইসি সম্মেলনে এবং কাতারের একটা বিমানে করে, এবং ওই বছরই এরপরেই ভুট্টো এসেছেন, এবং আমরা কিন্তু জাতিসংঘের মেম্বারশিপও পেয়েছিলাম। একটা হিস্ট্রিক ঘটনা বলি, তখন 74 সালে একটু নর্মালাইজেশন দিয়ে গিয়েছিল, কিন্তু এটা মানে এই না যে 30 লক্ষ মানুষ যেখানে হত্যা করা হয়েছে, তাদের যে আত্মীয় স্বজন যারা আছেন, তাদের মনের ভেতরে যে ক্ষত বাংলাদেশের মানুষের, সেটার জন্যে আমরা যেটা বলেছি যে এটা ফর্মাল অ্যাপোলজি মানে হলো পাকিস্তানের পার্লামেন্টে রেজুলেশন করে, এটা তো একটা কাটেছি। হ্যাঁ সরি ভাই, এটা ইজ নট দি ফর্মাল অ্যাপোলজি। বাংলাদেশের মানুষের লেজিটিমেট রাইট টু সিক এ ফর্মাল অ্যাপোলজি, যদি ওনারা সেটা না করতে চান। আপনি এখন যে ব্যাপারটা বলছেন, বাংলাদেশের বর্তমান সময়টা কি সেটা চায়? বাংলাদেশের বর্তমান সময় হোক, অতীত সময় হোক বা ভবিষ্যৎ সময় হোক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের জন্মের একটা অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের জনগণ সেটা চায়, বাংলাদেশে যারা মানে আত্মত্যাগ করেছেন 71 সালে, সেই সমস্ত শহীদ পরিবার সেটা চায়। সুতরাং এটা সময়ের সাথে সাপেক্ষে বিবেচ্য নয়, কারণ এটা আমরা সকল সময়ই আমরা দেখে আসছি যে সকল সময়ই পাকিস্তানের সঙ্গে যখন কোনো মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, প্রত্যেকটা সরকার কিন্তু এই অ্যাপোলজির কথা বিশেষভাবে জোর দিয়ে বলেছে। এটা কিন্তু কোনো দলের বিষয় না, সময়ের বিষয় না, এটা হইল একটা জাতীয় বিষয়। এটা দেশের একটা স্বাধীনতা এবং যুদ্ধের বিষয়, যেটার মাধ্যমে একটা দেশের জন্ম হয়েছে। সেইটা আরও কিছু আনরিজলভ ইস্যুর কথা এখানে এসেছে, এবং এটা বরাবরই আসছে, এগুলি তারা সমাধান করছেন না। যেমন আমাদের যে মুক্তিযুদ্ধের আগে যে অ্যাসেট যেগুলি ছিল, এটা তো একটা এক দেশ ছিল, সেখানে অ্যাসেট কিছু তারা নিয়ে গেছেন, সেটার একটা
হ্যাঁ, রাফ হিসাব হয়েছিল প্রায় $5 বিলিয়ন মতো ওই সময়ে। এরপরে ধরেন 1970 সালে যখন ঘূর্ণিঝড় হলো ভোলাতে, আপনার মনে আছে, সেখানে বিভিন্ন দেশ থেকে ত্রাণ এসেছিল, সেই ত্রাণের টাকা ভোলার মানুষ পায়নি, চলে গেছে ইসলামাবাদে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, তারপরে এই যে স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ যারা পাকিস্তান ফিরে যেতে চান, যারা বয়স হন, যাদের জন্ম হয়েছে বাংলাদেশে, যাদের ব্যাপারে কোর্টের রায় আছে, তাদের কথা আমি বলছি না, কিন্তু যে লোকটা পাকিস্তানে ফিরে যেতে চান, তার ফিরে যাওয়ার রাইট আছে, সেই এইসব আনরিজলভ ইস্যুগুলি তারা পাশে রেখে সম্পর্ক এগোতে চান। সেটা তো একটা মানে উপায় না। যদি আপনারা যদি এই সমস্যাগুলি, কারণ একটা রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস, এটা তো এমন না যে আমরা আলাপ আলোচনা করে রিজলভ করে ফেলেছি। এটা একটা আত্মাহুতি দানের মাধ্যমে একটা দেশ স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং এই ইতিহাসটাকে তো আপনার মুখের কথায় এটা ভুলে যাওয়া বা হৃদয় পরিষ্কার করে ফেলা সম্ভব নয়। আপনাকে অবশ্যই পাকিস্তানের পার্লামেন্টে রেজুলেশন নিয়ে এবং পাকিস্তান সরকার ফর্মালি ঘোষণা করে এটা অ্যাপোলজি করতে হবে। যদিও আমি জানি যে পাকিস্তান রাষ্ট্র সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত হয়, গণতান্ত্রিক ব্যবস্থায়ও পাকিস্তান সবসময় সামরিক বাহিনীর হাত থাকে, সেই জন্য এটাকে খুব শক্তিশালী সামরিক বাহিনী। সুতরাং সামরিক বাহিনীর বিরুদ্ধে রেজুলেশন নেওয়া পাকিস্তানের যে কোনো সরকারের জন্য এটা কঠিন কাজ। সেই জন্যই তারা হয়তো ফর্মাল অ্যাপোলজির দিকে যেতে চাচ্ছেন না, কিন্তু তারা অ্যাট দ্য সেম টাইম যখন ভালো সম্পর্ক চাচ্ছেন, তখন কিন্তু এই ধরনের তাদের এই মানে অপকর্মের নিজেরা স্বীকার করে করজোরে ক্ষমা প্রার্থনা করাই এই সমস্যার থেকে উত্তরণের পথ বলে আমি আমরা ছোট্ট করে আরেকটা প্রশ্ন করি। এই ধরনের মতামত বা মন্তব্যের জায়গায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন এখন পর্যন্ত? রাজনৈতিক দলগুলি প্রতিক্রিয়া হয়তো কেউ চেয়েছে কিনা আমি জানি না, কিন্তু তবে তারা যখন ক্ষমতায় ছিলেন, এখানে বড় বড় দল যারা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যারা ক্ষমতায় ছিলেন, প্রত্যেকেই কিন্তু এই অ্যাপোলজির কথাটা অফিসিয়াল এতে বলেছে। হয়তো কালকে কেউ সাম্প্রতিক হ্যাঁ, কালকে হয়তো সেভাবে আমি অথবা এটাকে গুরুত্ব দেওয়া হয়নি খুব একটা নাকি না, সেটা হয়তো এখন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, এইসব কেন ভাববো, সম্পর্কটা তৈরি করার ক্ষেত্রে হয়তো এই সব বিষয়গুলিকে অতটা গুরুত্ব সহকারে দেওয়া হচ্ছে না। কিন্তু এটা কোনোদিনই মানে বাতিল করে দেওয়া যাবে না যে ইস্যুগুলি আনরিজলভ। মাসুদ করিম, হৃদয়ের যে রক্তক্ষরণটা 71-এ যারা আমরা দেখেছি, 71 হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ তো শেষ হবার নয়, খালি তো একটা ক্ষমা চাওয়া যে ঠিক আছে আমি ভুল করেছিলাম। আচ্ছা, আমরা অন্য আলোচনায় যেতে চাই। আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে কক্সবাজারে এবং রোহিঙ্গা সংকট নিয়ে। তো যে সময় রোহিঙ্গা সংকট নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই সময় নানা ধরনের রিপোর্ট বেরিয়েছে যে মাদক সন্ত্রাসে বেপরোয়া রোহিঙ্গা ঢলের 8 বছর প্রত্যাবর্ষণ অনিশ্চিত, নতুন এসেছে প্রায় আরও 1.25 লাখ। আমি যেটা বলতে চাচ্ছি যে 2017 সালের এই দিনে, এই আজকে 25শে আগস্ট রোহিঙ্গা ঢলটা শুরু হয়েছিল, সেই অ্যানিভার্সারিকে সামনে রেখেই গতকালকে শুরু হয়েছে যে 3 দিনের যে রোহিঙ্গাদের এখানে যে আন্তর্জাতিক সম্মেলন, প্রায় 40টা দেশের প্রতিনিধিরা এখানে আসছেন, প্রধান উপদেষ্টাও যাচ্ছেন। সুতরাং এটা কক্সবাজারে হবে রোহিঙ্গা ক্যাম্পে, এবং এটা বিরাট একটা সম্মেলন। এটার বড় কারণ হলো যে রোহিঙ্গা যে সংকটটা 8 বছরে পদার্পণ করলো, এর মধ্যে আমরা আশা করেছিলাম যে এটা রিপাট্রিয়েশন হয়ে যাবে, কারণ 91-এ বা 90s-এ যখন আসলেন, 80s-এ যখন আসলো রোহিঙ্গারা, সেগুলি কিন্তু অধিকাংশই চলে গিয়েছিল। প্রায় 2 লাখের বেশি রোহিঙ্গা এসেছিল 90s-এ, তখন তারা চলে গেছিলো। তো আমরা এবারও ভেবেছিলাম যে তাদের প্রত্যাবর্ষণ এতদিনে হয়ে যাবে, কিন্তু এইবার দেখা যাচ্ছে 8 লাখ রোহিঙ্গা এসেছে এবং তাদের সন্তান জন্ম হচ্ছে, এবং সেখানে আমাদের পরিবেশের উপরে, আমাদের অর্থনীতির উপরে নানা রকম চাপ সৃষ্টি হচ্ছে। যেই সংকটটা সৃষ্টি হচ্ছে, সেই সংকটের জন্য আমরা মোটেও দায়ী নই। এটা হলো মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট। আমরা একটা মানবিক আশ্রয় দিয়েছিলাম, সেই জন্যই তারা আমাদের এখানে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এখন সেই সংকট আর সমাধান হচ্ছে না। তো সেই জন্যই এটা আন্তর্জাতিকভাবে সেন্সিটিভ করার জন্য সেটা আয়োজন করা হয়েছে। একটা প্রধান উদ্দেশ্য ডেফিনেটলি যেটা ডিউরেবল এবং স্থায়ী সমাধান, তাদের নিজ দেশে নিজ বাসস্থানে ফিরে যাওয়া, এই সমাধানটার জন্যে কাজ করা। আর দ্বিতীয় হলো যে যেহেতু রোহিঙ্গারা এটা বাংলাদেশে একার লায়াবল না, আন্তর্জাতিক সম্প্রদায় কিছুটা লায়াবিলিটিস নেওয়া দরকার আছে। সেই জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যেহেতু এখন সাহায্য কমিয়ে দিচ্ছে, এখন দেখা যাচ্ছে রোহিঙ্গা সেই কমিয়ে যাওয়াটা যাতে না কমায়, সেই ব্যাপারেও হয়তো একটা জিনিসটাকে বাস্তবে দেখানোর জন্য এই সম্মেলন। এবং এই সম্মেলনের পরে সেপ্টেম্বর মাসে ঢাকায় আরেকটা সম্মেলন হবে, এবং
জাতিসংঘেও হবে। সুতরাং এই বিষয়গুলি আমরা এটা করতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমাদের দেশের উপরে এই বোঝাটা চেপেছে এবং এই বোঝাটার যাতে সবাই এটা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মিয়ানমারে একটা বিরাট গৃহযুদ্ধ চলছে এবং যে এলাকা থেকে রোহিঙ্গারা এসেছেন সেই এলাকায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই। যতদিন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ছিল তখনও কিন্তু তারা এটা নিয়ে গা নেয় নাই, কিন্তু এখনই যে নিবে সেটাও না। কিন্তু এখন এটা পরিস্থিতিটা যথেষ্ট জটিল। সেখানে আরাকান আর্মি নামে একটা বিদ্রোহী গ্রুপ সেই জায়গাটা দখল করেছে। এখন আমাদের সরকার এটা মিয়ানমারের উপর চাপ দেওয়া এবং আরাকান আর্মির সঙ্গে ইনফর্মাল সম্পর্ক তৈরি করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে চায়না, ইন্ডিয়া এবং আসিয়ান, ওআইসি এমনকি জাতিসংঘকে ইনভলভ করে এটার সমাধানের জন্য চেষ্টা করতেছে। সেই উদ্দেশ্যে হয়তো এই কাজগুলি করা হচ্ছে। একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে নির্বাচন নিয়ে তো এখন অনেক প্রত্যাশার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু আজকে একটি সাক্ষাৎকার হয়তো নাহিদ সাহেবের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মানব জমিনে এই শিরোনামটি ছাপা হয়েছে তার বরাত দিয়ে। এটা তো গেল এক। আর যদি হয় নির্বাচন ভালো কথা, সীমানা নিয়ে অলরেডি একটা আলোচনা শুরু হয়ে গেছে। সিইসির সামনেই গতকাল আসন বন্টন সীমানা নিয়ে যেটা যা ঘটনাটা ঘটলো এবং পরস্পর বিরোধী যে এখন বক্তব্য ছড়ানো হচ্ছে, তো শুধু একটা সীমানার জায়গা তাতেই যে অবস্থাটা দাঁড়ালো, তাহলে পুরো নির্বাচনের কি অবস্থা দাঁড়াবে? না, সেটা তো একটা অবশ্যই একটা মানে অশনি সংকেতই আমি বলবো যে এই জন্যে। তবে এটা যেহেতু ইলেকশন কমিশনারের সামনে ঘটনাটা ঘটছে, ডেফিনেটলি এখানে সিসিটিভি ছিল, কারা কি দায়ী তাদেরকে সতর্ক করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই করা হবে বলে মনে করি। যদি এটা না করা হয় তাহলে তো আরও 3 দিন শুনানি আছে, আজকেও শুনানি আছে, কালকেও আছে। এই যে হিয়ারিংগুলি চলতেছে, এখানে পক্ষ বিপক্ষ আসতেছে, সীমানাটা এটা গুরুত্বপূর্ণ বিষয় ওই এলাকার জন্য। তো সেই জিনিসগুলি তো আমার মনে হয় নির্বাচন কমিশন ভাবে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুযায়ী ডিল করা উচিত। আর আপনি নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কথা নাহিদ ইসলাম বলেছেন, আমি এই জিনিসটার সাথে একমত হব না, কারণ এই জিনিসটা হয়তো উনি চাপ সৃষ্টি করার জন্য উল্লেখ করলাম কেন যে মূলত তারা যা বলেন সেটাই তো বোধ করি হয়ে আসছে। না, সেটা হয়ে আসছে, কিন্তু বাস্তবতা বলতেছে যে যদি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, এটা প্রধান উপদেষ্টা অঙ্গীকার করতেছেন বারবার, তাইলে তো বাংলাদেশে নির্বাচন হয় নিশ্চিত হয়ে যাবে। এটা তো কেউ অ্যাফোর্ড করতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, নির্বাচন হবে কি হবে না, প্রত্যাশা তো আছে যে নির্বাচন হবে, দেখা যাক। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।